২০১১ সালে এই রাজ্যের ক্ষমতা দখলের পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস নিশ্চিত করতে চেয়েছিলেন। সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ এই রাজ্যে যে সংখ্যালঘু ভোট, যেটা একটা বিশাল ভোট ব্যাংক, সেটা কিছুতেই তার হাতের বাইরে না যায়। আর সেই কারণে তিনি সংখ্যালঘুদের তুষ্ট করতে এমন সব পদক্ষেপ করেছেন, যার জন্য তার বিরুদ্ধে ভয়ংকর সংখ্যালঘু তোষণের একটা অভিযোগ তুলেছেন বিরোধীরা বারে, বারে। আর এই সংখ্যালঘু তোষণের সবথেকে বড় এক্সাম্পল, বড় রিসেন্ট এক্সাম্পল যদি বলা হয়, তাহলে সেটা ওবিসি সার্টিফিকেট কেলেঙ্কারি। এই ওবিসি সার্টিফিকেট কেলেঙ্কারি এতটাই বড় পরিমাণে করেছেন যে ২০১০ সালের পরে দেওয়া সমস্ত রকমের ওবিসি সার্টিফিকেটকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ক্যানসেল করে দিয়েছে। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যতই হাইকোর্ট বলুক, যাই বলুক, তিনি সবসময় সবার ঊর্ধ্বে নিজেকে ভাবতে ভালোবাসেন। এই অভিযোগ তো সবসময় বিরোধীরা করে থাকে। সুতরাং এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে, তা কি করে হয়? তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে হাইকোর্টের এই রায় তিনি মানেন না। এবং যে কাজটা তিনি করে থাকেন সেই কাজটাই তিনি করলেন। অর্থাৎ এই রায়ের বিপক্ষে তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। এখন মুশকিল হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর প্রাক্তন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের আমলে এই মামলা বারবার লিস্টেড হয়। কিন্তু আনফরচুনেটলি সেই মামলাগুলোর কোনো শুনানি হয়নি। এবং যে প্রবলেমটার জন্য বারবার সুপ্রিম কোর্টের দিকে আঙুল উঠেছে যে পশ্চিমবঙ্গ কি কোনোভাবে তাহলে বঞ্চিত হচ্ছে ন্যায় বিচার থেকে। কিন্তু বর্তমানে জাস্টিস সঞ্জীব খান্না যখন প্রধান বিচারপতির দায়িত্বে এলেন, তিনি নিশ্চিত করলেন যে পশ্চিমবঙ্গের এই বাকি থাকা মামলাগুলো এক এক করে অবশ্যই শুনানি হবে। এবং সেই তালিকায় এই ওবিসি সার্টিফিকেট মামলাও চলে এলো। এবং সেখানের শুনানিতে যে কথা উঠে এলো, তাতে এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ তো বাড়লই, তার কারণ এই যে ওবিসি সার্টিফিকেটের মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট, সেই রায় যে পরিবর্তন হবে এমন কোনো ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট দিল না। এর থেকেও বড় কথা, তিনি ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু তোষণের যে রাজনীতি করছেন, সেই দিকটাও কার্যত ইঙ্গিত করে দিল সুপ্রিম কোর্ট, যা নিঃসন্দেহে রাজনৈতিক ময়দানে শুভেন্দু অধিকারীরা লোপ্পা বলের মতো পেয়েছেন। ফুলটস বলে ছক্কা হাঁকাবেনি। ফলে জোড়া বিপদ এই ওবিসি মামলায় মমতা সরকারের দিকে যে ধেয়ে আসছে, এমনটাই সকলে মনে করছেন। আজকের প্রতিবেদনে আমরা মূলত বোঝার চেষ্টা করব কি এই ওবিসি মামলা, কেন হাইকোর্ট এটাকে বাতিল করলো, সুপ্রিম কোর্টেই বা কি হলো, এবং এই ঘটনার ফলে কিভাবে ঠিক সমস্যায় পড়তে চলেছে শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ওবিসি মামলা, ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আপনারা সকলেই সেটা জানেন। এবং এখানে ওবিসিরও আবার দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ক্যাটাগরি এ, যাদেরকে বলা হয় অতিরিক্ত অনগ্রসর, আর একটা হচ্ছে ক্যাটাগরি বি, যাদেরকে বলা হয় অনগ্রসর। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার পর দেশের বেশ কিছু জাতিকে পাওয়া যায় যারা শিক্ষাগত দিক থেকে অনুন্নত রয়েছে, তাদের কাছে শিক্ষার আলো সেইভাবে পৌঁছয়নি। ফলে সেই জায়গায় তাদের জন্য একটা আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আর এই ক্যাটাগরি এ মানে যেটা অতিরিক্ত অনগ্রসর, যারা খুব পিছিয়ে পড়ে আছে, এতে ১০% একটা সংরক্ষণ পাওয়া যায় পড়াশোনার ক্ষেত্রে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে। অন্যদিকে ক্যাটাগরি বি এ ওবিসি যারা রয়েছেন অনগ্রসর শ্রেণী, তাদেরকে একটা 7% একটা কোটা দেওয়া হয় পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে। অর্থাৎ এই ১৭% সংরক্ষণ ওবিসিদের জন্য রয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সংখ্যালঘু তোষণের কথা বলা হয়, সেটা এই ওবিসি সার্টিফিকেট দেওয়া থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে ক্যাটাগরি এ অর্থাৎ অতিরিক্ত অনগ্রসর যারা, তাদের জন্য ৮১টা জাতিকে বেছে নেওয়া হয়েছে। এবং যার মধ্যে ৭৩টা জাতিই হচ্ছেন মুসলিম জাতি গোষ্ঠীভুক্ত। অন্যদিকে ক্যাটাগরি বি যেখানে রয়েছে, সেখানে ৯৮টা এরকম শ্রেণী রয়েছে, জাতি রয়েছে, যাদেরকে মেনে নেওয়া হয়েছে। এরা ওবিসি কাস্টের মধ্যে পড়বেন, যারা 7% সংরক্ষণ পাবেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় ৪৫টা মুসলিমদের এরকম শ্রেণী রয়েছে, সমাজ রয়েছে, যাদেরকে এখানে এখানে কিন্তু লিস্টেড করা হয়েছে। এবার আপনারা বলবেন যে ঠিক আছে, মুসলিম হয়েছে তো কি হয়েছে? যদি সত্যিই মানুষ সমাজে পিছিয়ে পড়ে থাকে, তাদেরকে যদি এই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়, তাহলে তো সেটা একদিক থেকে খুব ভালোই করছেন। দেখুন, ওবিসিরা কিন্তু অন্য জায়গায় সেইভাবে সংরক্ষণ পান না। তারা যেটুকুনি পান সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এবং মূলত চাকরির ক্ষেত্রে। এখন এই যে ৮১টা জাতি ক্যাটাগরি এ তে নিয়ে আসা হলো বা ৯৮টা জাতি ক্যাটাগরি বি তে নিয়ে আসা হলো, এই ২ এর ফলে এর সংখ্যাটা একলাফে অনেকটা বেড়ে গেল।
আমি এক্সাক্ট ডেটা জানি না। হয়তো আগে ৫০,০০০ লোক ছিলেন এই ওবিসি ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন সেটা বেড়ে হয়ে গেছে হয়তো ৫,০০,০০০, ১০ গুণ সেটা বেড়েছে। কিন্তু সংরক্ষণের যে কোটাটা ছিল সেটা কি 70% 17% থেকে বেড়েছে? অন্যদিকে যারা বলছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু শ্রেণী সত্যিই ভালো করতে চাইছেন, একটা জিনিস মাথায় রাখুন, রাজ্য সরকারের কাছে যারা অনগ্রসর কমিশন রয়েছে, জাতীয় অনগ্রসর কমিশন, তারা সুপ্রিম কোর্টের একটা নির্দেশকে সামনে এনে বলেছে এই ১৭% সংরক্ষণটাকে বাড়িয়ে ২২% করতে হবে। কিন্তু এই রাজ্য সরকার সেই সংরক্ষণ ২২% করতে চায় না। অর্থাৎ একদিকে ওবিসির যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা বেড়ে গেছে কিন্তু তাদের জন্য সংরক্ষণের কোটা সেই একই আছে। অর্থাৎ সেখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি বাড়িয়ে দিলেন। অন্যদিকে যেটা সুপ্রিম কোর্টের রায় বলছে অনগ্রসর শ্রেণীর কোটা বাড়ানো, সেইটা কিন্তু তিনি আল্টিমেটলি করলেন না। আর এই জায়গাটাতেই অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘু তোষণ করছেন কিন্তু সেই সংখ্যালঘু তোষণ করতে গিয়ে সংখ্যালঘুদের হিতে বিপরীত করে দিচ্ছেন। এটা তিনি বিভিন্ন জাতিকে যদি এই সংরক্ষণের আওতায় নিয়ে আসতেন, নির্দিষ্ট সমীক্ষা করে সেটা করতেন এবং সেখানে জাতি ধর্ম না দেখে যারা সত্যিকারের পিছিয়ে পড়া রয়েছে তাদেরকেই তিনি দিতেন। তার পাশাপাশি এই সংরক্ষণের কোটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো তার এই মনোভাব নিয়ে কেউ প্রশ্ন তুলত না। কিন্তু এগুলো যখন কোনোটাই হচ্ছে না, সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে তিনি সংখ্যালঘু তোষণ করছেন আর সেই সংখ্যালঘু তোষণ করতে গিয়ে আদতে সংখ্যালঘুদেরই তিনি খারাপ করে দিচ্ছেন না তো? এবার কেন এই মামলাটা হাইকোর্টে গেল এবং হাইকোর্টে গিয়ে কেন এই মামলাটাকে এখানটায় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে গিয়েছিল, সেখানে এখানে এই সমস্ত ওবিসি সার্টিফিকেট কেন খারিজ করে দেওয়া হলো? হাইকোর্ট বলছে ২০১০ পর থেকে তৈরি ওবিসি সার্টিফিকেট একটাও পদ্ধতি মেনে হয়নি। ফলে গত ২২শে মে একটি রায় দেওয়া হয়, যে রায়ের ফলে দেখা যায় যে সমস্ত সার্টিফিকেট ২০১০ পর থেকে অর্থাৎ তৃণমূল জামানায় যেগুলোই দেওয়া হয়েছে কার্যত সেগুলো সমস্ত বাতিল হয়ে যাচ্ছে। ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু অকেজো হয়ে গেল। এবং সেখানে যে মূল মামলাটি হয়েছিল সেখানে অভিযোগটা হচ্ছে তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ১৯৯৩ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের যে আইন রয়েছে সেই আইনের পরিপন্থী এবং এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। এখন এইখানেই কিন্তু বিরোধীরা চেপে ধরেছেন মমতা সরকারকে। তারা বলছেন একটা সরকারের কাজ হচ্ছে যে সামগ্রিকভাবে রাজ্যের মানুষের কথা ভাবা এবং সেই রাজ্যের মানুষের উপকার করা। এখানে যারা প্রকৃত পিছিয়ে থাকা মানুষ জাতপাতের রাজনীতি করতে গিয়ে তাদেরকেই নাকি আল্টিমেটলি সেই ফেসিলিটিটা দেওয়া হচ্ছে না যাদের এটা পাওয়ার কথা। উল্টে তিনি তার সংখ্যালঘু ভোট ব্যাংকে ইনট্যাক্ট রাখার লক্ষ্যেই নাকি শুধুমাত্র মুসলিমদের এই সংরক্ষণে নিয়ে আসছেন এবং তাতে আল্টিমেটলি লাভের লাভ কিছু হচ্ছে না। ওই তো বললাম, কোটা বাড়ছে না কিন্তু সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছেন, কম্পিটিশনটা তিনি বাড়িয়ে দিচ্ছেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা মানতে চাননি। তিনি পরিষ্কার বলেছিলেন এটা তিনি চান না, এটা তিনি মানতে পারছেন না এবং এটা নিয়ে রাজনীতি হচ্ছে তাই তিনি সুপ্রিম কোর্টে গেছেন। এবার সুপ্রিম কোর্টে বারবার এটা লিস্টিং হয়েছে। কিন্তু এবার অবশেষে জাস্টিস সঞ্জীব খান্না এই মামলাটি শুনানির ব্যবস্থা করলেন সুপ্রিম কোর্টে এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের ওবিসি শংসাপত্র মামলায় বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি হয়েছে? দেখুন, এখানে কপিল সিব্বাল যিনি রাজ্য সরকারের বিভিন্ন মামলা এবং রাজ্য সরকারের যে শাসক দল রয়েছে তাদের নেতারাও বিপদে পড়লে বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বাঁচানোর চেষ্টা করেন। এখানেও তিনি যান এবং গিয়ে সেখানে একটা কথা বলেন যে রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। সেই মেনেই নাকি রাজ্য সরকার এইখানে এতখানি মুসলিমদের সংরক্ষণ দিয়েছে। অর্থাৎ ক্যাটাগরি এ ওবিসির মধ্যে ৮১টার মধ্যে ৮৩টাই মুসলিম জাতিকে দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ক্যাটাগরি বিতে ৯৮টার মধ্যে ৪৫টাই মুসলিম জাতিকে দেওয়া হয়েছে। তিনি ভেবেছিলেন এই রঙ্গনাথ কমিশনের কথা বললেই সুপ্রিম কোর্ট এটা নিয়ে কার্যত মুখ বুজে যাবে। কিন্তু হাইকোর্টের বিচারপতিরাও তো চারিদিকটা ভেবে দেখেই রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট এখানে কি বলে দিলেন? পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। এই কথাটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ এই যে শুধুমাত্র মুসলিম বলে তাদের ওবিসির মধ্যে ঢুকিয়ে দাও এবং তাদেরকে চাকরির কোটা বা এখানে পড়াশোনার কোটার ক্ষেত্রে এক্সট্রা ফেসিলিটি দাও, এটা শুধুমাত্র মুসলিম বলে হতে পারে না। এটা যদি সামগ্রিকভাবে মানুষের কথা ভেবে তিনি করতেন তাহলে হয়তো সুপ্রিম কোর্ট কিছু বলতো না। এবার এখানে যে ভয়ঙ্কর অভিযোগটা সুপ্রিম কোর্টে উঠে আসছে সেখানে বলা হচ্ছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষাই নাকি করা হয়নি। নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করে দিয়েছে এই রাজ্য সরকার। এবং তার থেকেও যেটা ভয়ঙ্কর কথা বলা হচ্ছে শুধুমাত্র একটি বিশেষ বিদ্যালয়ের বিশেষ পর্যবেক্ষণের ভিত্তিতে কিভাবে তা করতে পারে
সেই কথাটাও কিন্তু উঠে আসছে। এখন obviously এই মামলাটার রায় হয়নি। আগামী জানুয়ারিতে এই মামলার আবারও শুনানি আছে। কিন্তু যেভাবে সুপ্রিম কোর্ট ১ম অবজারভেশনেই বলে দিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। তাতে করে মনে করা হচ্ছে যে হাইকোর্টের যে রায়টা হয়েছিল সেটা ওভাররাইট হওয়ার চান্স সুপ্রিম কোর্টে কার্যত শূন্য। কিন্তু যতক্ষণ না রায় বেরোচ্ছে সেই নিয়ে কিছু বলার নেই। এইবার প্রশ্নটা যেটা উঠছে সেটা হচ্ছে যে এই রায়ের ফলে বা এই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল হয়ে গেলে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একটু হলেও অস্বস্তিতে পড়বে বা তার কোনো রকম কোনো অসুবিধা হবে? এখানে উত্তরটা হ্যাঁ বলছেন বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞই। কারণ হচ্ছে দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসি সংরক্ষণটা দিচ্ছিলেন সেটা শুধুমাত্র মুসলিমদের জন্যই ধর্মের ভিত্তিতে করার চেষ্টা করছিলেন। অর্থাৎ মুসলিম তোষণের যে অভিযোগ তার বিরুদ্ধে বিরোধীরা বারবার তুলে থাকে সেটা আরো বেশি স্ট্যাম্প পড়ে যাবে, আরো বেশি ছাপ্পা পড়ে যাবে এবং ২০২৬ এর ইলেকশন যেহেতু এগিয়ে আসছে যত দিন যাবে এটা নিয়ে ঝড় হবে। এবং বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে যেভাবে এই পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীরা জোট বাঁধছে এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে বিভিন্ন রকম জায়গায় বেলডাঙ্গা থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেসব ঘটনা ঘটছে তাতে করে কিন্তু হিন্দু ভোট তারা কিন্তু জোট বাঁটছে। এই জায়গায় যদি মমতা প্রশাসনের গায়ে সংখ্যালঘু তোষণের এই ছাপ আরো গভীরভাবে পড়ে যায় সেটা ভোট ব্যাংকে নির্দিষ্টভাবে ইম্প্যাক্ট করবে। কিন্তু এর থেকেও বৃহত্তর সমস্যা মমতা প্রশাসনের জন্য সামনে আসবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যাওয়ার ফলে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত সমস্ত রকমের সরকারি নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছেন। তার যুক্তি হচ্ছে যে এই নিয়োগগুলো করতে গেলে যেহেতু এই ওবিসি সংরক্ষণের মামলাটা রয়েছে তাহলে এই ওবিসি সংরক্ষণটা দেয়া যাবে না এবং তারা এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে সেই জন্য এখন নাকি সরকারি নিয়োগ করছে না। আর না হলে তার হাতে নাকি ১০ লক্ষ চাকরি আছে। ওই তো বলেছিলেন ভোটের আগে ডবল চাকরি, ডবল বেতন। সবার জন্য নাকি তিনি চাকরির দরজাটা খুলে দেবেন। এইবার এই ওবিসি মামলার রায় যদি চলে আসে সেটা পক্ষেই হোক, বিপক্ষেই হোক, যে রায়টাই হোক, আমি ধরে নিলাম পক্ষেই গেল। কিংবা বিপক্ষেও যেতে পারে। যে ঘটনাই ঘটুক না কেন। তার মানে ওবিসি নিয়ে আর কোন রকম কোন ক্লজ থাকলো না যেটার জন্য সরকারি চাকরি আটকে থাকছে। কিন্তু এই রাজ্যে মমতা প্রশাসনের আমলে ২০১১ থেকে সরকারি চাকরির হাল কি সকলেই জানে এবং রাজ্যের যে রাজকোষের হাল হাঁড়ির হাল হয়ে গেছে সেটারও সকলেরই জানা আছে। ফলে ২০২৬ এর আগে নতুন করে যদি এই কর্মসংস্থানের ভিত্তিতে এই রাজ্যের যুব সমাজ পথে নামে এবং সেটা পলিটিক্যালি যদি গাইডেড হয় তাহলে কিন্তু এই মমতা প্রশাসনের কাছে আরো চাপটা বাড়বে। ওবিসি সংরক্ষণ তো উঠে গেছে, সেই নিয়ে তো ফয়সালা হয়ে গেছে। তাহলে এখন কেন তুমি চাকরি দিচ্ছ না? এই দাবি যখন হবে, এই নিয়ে যদি কোনো নবান্ন অভিযান হয়ে যায়, তাহলে সেটার একটা সার্বিক এফেক্ট কিন্তু এই রাজ্যের ভোট ব্যাংকে পড়বে এবং মমতা প্রশাসনের চাপ নিশ্চিতভাবে বাড়বে। অর্থাৎ এই ওবিসি সংরক্ষণের মামলায় দুটো জিনিস, দুটো ঢেউ কার্যত নবান্ন প্রশাসনের দিকে ধেয়ে আসছে। এক, সংখ্যালঘু তোষণের ভয়ঙ্কর অভিযোগ এবং সেখানে নিয়ম না মেনে জোর করে শুধুমাত্র সংখ্যালঘু তোষণের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই ওবিসি সার্টিফিকেটটা পাইয়ে দিয়েছেন যেটা আবার কার্যত ললিপপ। যেখানে 22% সংরক্ষণ পাওয়ার কথা সেখানে 17%ই তিনি আটকে রেখে দিয়েছেন। অন্যদিকে এই কথা বলে তিনি যে চাকরিগুলোকে আটকে রেখেছিলেন তাতে অ্যাকচুয়ালি এই রাজ্যের যুব সমাজ ডিপ্রাইভড হচ্ছে। তারা যদি এবার ক্ষেপে যায়, তাদের পরিবার যদি এর বিরুদ্ধে ভাবতে শুরু করে যে এই সরকার থাকলে আমাদের চাকরি তো হবে না, তাহলে সেই সামগ্রিক এফেক্ট কিন্তু ২০২৬ এর ইকুয়েশন অনেকটাই এদিক ওদিক করে দিতে পারে। ফলে এই যে ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে একটা রেহাই পাওয়ার আশায় মমতা প্রশাসন গিয়েছিলেন এবং যে শুনানিটা দিনের পর দিন না হওয়ার ফলে তিনি বা তার প্রশাসন পাচ্ছিলেন, এবার সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতির আমলে সেই শুনানি শুরু হওয়ার ফলে এবং সেখানে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আছে তার ফলে এই সরকারের অস্বস্তি বহুগুণ কিন্তু বেড়ে গেল। সেখানে রেহাই পাওয়ার কোন রকম কোন ইঙ্গিত কিন্তু মিলল না। কি বলবেন এই ওবিসি সংরক্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি এবং হাইকোর্টে এইভাবে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টেও কার্যত মুখে চুনকালি লাগতে চলেছে এবং সেখানে যে সঠিক নিয়ম মেনে হয়নি এবং যেটুকুনি যা করেছেন সেটা তোষণ রাজনীতি বলে বিরোধীরা যে অভিযোগ করছে, এই সমস্ত পয়েন্ট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।